ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের দফায় দফায় সংঘর্ষ, ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তি, পুলিশকে কঠোর হওয়ার আহ্বান। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত 691টি সুপারিশের মধ্যে 5 শতাধিকে একমত বিএনপি, আপত্তিকৃত 71টিতেও রয়েছে দলটির 208টা সুপারিশের মধ্যে 187টা সুপারিশে আমরা একমত। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন আংশিক একমত 5টা, একমত নই 11টা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি, প্রক্রিয়াধীন শেখ হাসিনা, কাদের সহ 11 জনের আবেদন। মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, আর্থনা সম্মেলনের প্রধান উপদেষ্টা, কাতার থেকে এলএনজি আমদানির উদ্যোগ। সাগরুনি হত্যা মামলার নথি নিয়ে ধোঁয়াশা, আগুনে পোড়ার অভিযোগ নাকচ ডিএমপির, তদন্তে আরও 6 মাস সময় দিলেন আদালত। এবং জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীর গুলিতে পর্যটক সহ অন্তত 26 জন নিহত, অভিযান জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীকে মোদীর নির্দেশ। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জ্যোতি। তুচ্ছ ঘটনার জেরে সপ্তাহ ব্যবধানে ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সায়েন্স ল্যাব এলাকায় প্রায় 5 ঘন্টা ধরে থেমে থেমে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। এতে পুলিশ, পথচারী সহ 2 কলেজের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়। সংঘাত রোধে আগামীকাল বৈঠক বসবে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ প্রশাসন। তন্দ্রা তারণের রিপোর্ট। তুচ্ছ ঘটনা ও নানা ইস্যুতে কিছুদিন পরপরই সংঘর্ষে জড়ায় রাজধানী ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালেও রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে 7 দিনের ব্যবধানে ফের সংঘর্ষে জড়ায় 2 কলেজের শিক্ষার্থীরা। শুরুতে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হলেও পরে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। ভাঙচুর চালানো হয় গণপরিবহনেও। থেমে থেমে প্রায় 5 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 কলেজের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ, নিক্ষেপ করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ করে দেয় তাদের। এ সময় কয়েক দফায় বন্ধ থাকে এই রুটে যান চলাচল। 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষে পুলিশ সহ আহত হন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসা নেন ঢাকা মেডিকেলে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তাদের কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে মঙ্গলবার সংঘাতে জড়ায় তারা। তবে সিটি কলেজ শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে তাদের, ভাঙচুর করে কলেজের স্থাপনা। এত জখম করেছে, সে প্রায় মৃত্যু সজ্জায় রয়েছে, তাহলে তাকে যদি না মারতো আজকের এই ঘটনা হয় না। কালকে যে ছেলেকে হামলা করেছে গ্রেপ্তার করে, গ্রেপ্তার না করার কারণে আজকের এই পরিস্থিতি। কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না, কিন্তু ওই কলেজের পেজ থেকে পোস্ট করা হয়েছে সিটি কলেজের স্টুডেন্টরা ওই ছেলেকে আক্রমণ করছে, যার প্রেক্ষিতে ঢাকা কলেজের স্টুডেন্টরা আজকে উত্তেজিত হয়ে আমাদের কলেজে আক্রমণ করে। কয়েকদিন পরপর এমন সংঘর্ষে নিজেদের নিয়ন্ত্রণ নেই দাবি করে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ FM মোবারক হোসেন ছাত্রদের এ ধরনের উশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। সব ধরনের পদক্ষেপ আমরা নিচ্ছি, তারপরেও এই বিচ্ছিন্ন ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসন কঠোর হস্তে দমন করবে দুষ্কৃতকারীদেরকে। পুলিশ জানায়, বারবার 2 কলেজের শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান হওয়া দরকার। তৃতীয় কোনো পক্ষ এই নাশকতার চেষ্টা করছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আমরা বারবার চেষ্টা করছি 2 পক্ষের সাথে যেন ডিসপার্স হয়ে যায়, তারা যেন আর কোনো ঝামেলা না করে। তারপরেও মাঝে মাঝে তারা সংঘর্ষে জড়াইছে, আমরা মাঝখানে অবস্থান নিয়েছি। কমিউনিটি যারা আছে তাদেরও এঙ্গেজমেন্ট লাগবে, মানে সবাই মিলে একটু কাজ করলে আমার মনে হয় এটা আমরা মূলে যাইতে পারবো এবং এটা আমরা সমাধান করতে পারবো। সংঘর্ষ রোধে আগামীকাল ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের প্রশাসন বৈঠকে বসবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ পারভিন সুলতানা হায়দার। এর আগে গত 15 এপ্রিল রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের 5 সংস্কার কমিশনের 691টি প্রস্তাবের মধ্যে 73টি বিষয়ে আপত্তি বিএনপির, বাকি 5 শতাধিক বিষয়ে একমত হয়েছে দলটি। এছাড়া জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিএনপি। সেই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে কমিশনের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে দলটি। ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির 3য় দফার বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন নাইম আফসান।
পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনায় মঙ্গলবার তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। এদিন দুই কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত জানায় দলটি। উচ্চ কক্ষের নাম আপার হাউস ও নিম্ন কক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে বিএনপি। বর্তমান বিধানে যেভাবে আছে সেইভাবে ওনারা সন্তুষ্ট নয়, এটাকে আরো স্পেসিফাইড করতে চান। রাষ্ট্রপতির অভিশংসনে দুই কক্ষের 2/3 ভোটের বিধানও চায় দলটি। প্রধানমন্ত্রীর ওপর রাষ্ট্রপতি নির্ভরশীলতা কমানোর প্রস্তাবেও একমত তারা। বিদ্যমান আইন দিয়ে যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো স্ট্যাটিউটরি অর্গান হিসেবে সেইভাবে থাকা উচিত। তারপরেও আমরা বলেছি আমরা আরও আলোচনা করব, যদি এটা সাংবিধানিকভাবে আমরা যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারি। এছাড়া একজন নয় 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দেয় বিএনপি। বিচারকের যোগ্যতার মানদণ্ড এগুলো নির্ধারণ করা আছে, তার মধ্যে একটা নতুন ক্রাইটেরিয়া ওনারা এখানে প্রেসক্রাইব করেছেন। এখন যে আইনটা করার চেষ্টা করছে যে বিচারক নিয়োগ অধ্যাদেশ, যেটা এখন হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বিভিন্ন কারণে, সেই যোগ্যতার ক্ষেত্রে এখানে এই বিধানটা তখন আইনে করা যাবে। আর জরুরি অবস্থা জারি প্রশ্নে এনসিসিকে জড়িত রাখতে চায় না দলটি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরো সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির 31 দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কর্মীদের নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে কর্মশালা করে বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, জনগণের কিসে মঙ্গল তা নিয়েই বিএনপির রাজনীতি। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখুন 70% কাজ আপনাদের দল করেছে বাংলাদেশ জাতীয় দল। তিনি আরো বলেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরো সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলা করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, সংস্কৃতি, কৃষিখাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে বলেও জানান তারেক রহমান। আপন উপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ সরকারের আলোচিত সমালোচিত আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধেও রেড নোটিশ জারির বিষয়টিও ইন্টারপোলে পর্যালোচনাধীন আছে। বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যার মামলায় পলাতক রয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। গেল বছরের 22 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। এরপর 19 এপ্রিল শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করার কথা জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তালিকার অন্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাদের মধ্যে সবার আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। গেল 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়।
বেনজির আহমেদ সপরিবারে পলাতক, কোন দেশে আছেন তা এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পুলিশ। তবে তাদের আশা রেড নোটিশ জারি হওয়ায় খুব শিগগিরই তার অবস্থান নিশ্চিত এবং গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশটি এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে দেয়া হয়নি। তার অবস্থান শনাক্তের পরই সেটি ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিদেশে পলাতক শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। এ তথ্য জানিয়ে সংস্থার কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেছেন, আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবে বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। এদিকে রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাকিটা জানাচ্ছেন ফজলে আদিত্য। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে প্রতিদিনই দুর্নীতির নতুন নতুন অভিযোগ জমা হচ্ছে দুদকে। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির 6 মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পলাতক আসামিদের দেশে ফেরাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তিসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্টারপোলের সহায়তা নেয়ার বিষয়ে আগামী কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে। তো ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। তো চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব। এদিকে দুর্নীতি মামলায় আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি কমিশন সব বাংলাদেশি ঠিকানায় তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। সো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যাতে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করা যায়। অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে 18 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ 6 মে। আইনি জটিলতার ব্যাখ্যার জন্যই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানান দলটির আইনজীবী শিশির মনির। এদিকে এটিএম আজহারের মুক্তিতে দেরি হওয়ায় হতাশ নয় জামায়াত, তবে এতে বিস্মিত হওয়ার কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে কারাগারে আছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর অনেক দলের রাজনৈতিক নেতাকর্মীদের আইনি প্রক্রিয়ায় মুক্তি মিললেও আজহারের মুক্তির বিষয়টি ঝুলে আছে এখনো সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার মুক্তি চেয়ে আজহারের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও আবারও নতুন তারিখ ধার্য করা হয়। 6 মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। মামলার আইনি জটিলতার গুরুত্ব বিবেচনায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। জনাব মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, জনাব কামরুজ্জামান সহ সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আমরা বলছি ফেয়ারনেসের জন্য, ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। তবে ৮ মাসেও আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। 2015 সালে 28 জানুয়ারি 113 যুক্তিতে জামাত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনে ফের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান তিনি। এদিকে কাতার থেকে স্বল্প মূল্যে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাইফুর রিপনের প্রতিবেদন। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিট 2025-এ বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভবিষ্যৎ সমাজ গড়তে সারা পৃথিবী জুড়ে তরুণ প্রজন্ম অসমতার বিরুদ্ধে প্রতিবাদ করছে, দাবি তুলছে ন্যায্য হিস্যা বন্টনের। বাংলাদেশেও ইতিবাচক পরিবর্তনে সবাইকে অন্তর্ভুক্ত করতে তরুণ প্রজন্ম চালকের ভূমিকা নিয়েছে। ব্যক্তি স্বার্থকেন্দ্রিক অর্থনৈতিক পরিকল্পনা বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামাজিক ব্যবসায় গুরুত্ব দিতে হবে। শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ কল্পনার বিষয় নয় দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় তা অর্জন সম্ভব। বর্তমান বিশ্বে যুদ্ধ সংঘাত মানবাধিকার খর্ব করছে, অর্থনীতিতেও ব্যাঘাত ঘটাচ্ছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। টেকসই ও সমতার ভবিষ্যতের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি। বলেন, ভবিষ্যৎ আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া বিষয় নয়, বরং এটি এমন বিষয় যা আমরা তৈরি করি। প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে প্রেস সচিব জানান, সামিটে অংশ নেওয়া ছাড়াও সাইডলাইনে কাতার রাজপরিবারের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ডক্টর ইউনূস। পাশাপাশি দেশের বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে স্বল্প মূল্যে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, ওয়াই নট। আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। কাতারের কাছে আপনি জানেন পতিত স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছিলেন, কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি, এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুভ নিয়েছি। এখন বোধহয় 37 মিলিয়ন ডলার আছে, কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই অগস্ট অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে স্কুল শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র 25 মে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে 4 জন এখনও পলাতক আছেন। এনআই নাহিদকে সঙ্গে নিয়ে মাকদুরা মিতির রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে স্কুল শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন, কনস্টেবল নাসিরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবার সকাল 10টায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে প্রসিকিউশন। এ সময় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন। আসামিদের মধ্যে 4 জন পলাতক আছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলা হিসেবে চানখারপুলের ঘটনায় তদন্ত কাজ শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী মোট 79 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত আছে 19টি ভিডিও, 11টি পত্রিকার প্রতিবেদন, 2টি অডিও, 11টি বই ও রিপোর্ট এবং 6টি মৃত্যু সনদ। পরে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের জন্য 25 মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। 25 পরবর্তী তারিখ করা হয়েছে। আমরা আশা করছি তার আগেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হাইকোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায় মামলার কিছু নথি পুড়ে গেছে। পরে এই বক্তব্য অস্বীকার করেন তিনি। নথি পোড়ার বিষয়টি উড়িয়ে দিয়েছে ডিএমপি ও পিবিআই। এদিকে আলোচিত এই মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন লুনি পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন।
গত বছরের 30 সেপ্টেম্বর সাগরুনি হত্যা মামলার রহস্য উন্মোচনের জন্য টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকাদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ হাইকোর্টকে জানান, এই মামলার কিছু নথি পুড়ে গেছে, অনেক কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পরে তিনি গণমাধ্যমের সঙ্গে এ তথ্যের দ্বিমত পোষণ করেন। কোনো নথি গায়েব হয় নাই। জিনিসটা হচ্ছে নথি যদি গায়েব হতো, নথিটা কার কাছে ছিল? নথিটা ছিল হচ্ছে আপনার র্যাবের কাছে, যেহেতু র্যাব তদন্ত করছিল। সো এখানে ডিবি অফিসার তো ওখানে ইয়েতে না, এটা ডিবিও একসময় তদন্ত করছিল, র্যাবও তদন্ত করছিল। সো ডিবিও করছিল, র্যাবও করছিল। সো ডিবি এবং র্যাব দুটাই তদন্ত করছিল। র্যাব তখন এখানে এসে তখন আমরা যেখানে এটা 5ই আগস্টের পরে এটা আমরা কোর্টের যে আদেশ চাইলাম যে এটাকে এফেক্টিভভাবে আরও তদন্ত করার জন্য একটা জয়েন্ট সেলে দেওয়া হবে। এই হত্যা মামলার তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চাইলেও 6 মাস সময় দেন উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এদিকে এই হত্যা মামলার নথি পুরার বিষয়টি উড়িয়ে দিয়েছে ডিএমপি ও পিবিআই। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।